বিষয়টি হলো 2011 সালের 9 ডিসেম্বর আমাদের গোঘাট থানায় তেহেরা বেগম বলে এক ভদ্রমহিলা একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি ছিল তার স্বামী শেখ নঈমুদ্দিন যখন শেওড়া ইউনিয়ন হাই স্কুলে ম্যানেজিং কমিটির ইলেকশনে নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন, সেই সময় কিছু দুষ্কৃতী তাদের ঘিরে ধরে এবং বিভিন্ন রকম টাঙ্গড়ি বাস দিয়ে আক্রমণ করে এবং পরবর্তী ক্ষেত্রে তার উপরে একটি গুলি চালানো হয়। সেই গুলি চালানোর ফলে তার মৃত্যু ঘটে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা গোঘাট থানায় একটি কেস রুজু করি। সেটা ছিল গোঘাট থানা কেস নাম্বার 421/11, ডেট হচ্ছে 9/12/2011 এবং যে সেকশনে কেসগুলো শুরু হয়েছিল সেটা ছিল 147, 148, 149, 323, 325, 302 আইপিসি এবং 25-27 আর্মস অ্যাক্ট। এবং কেসটি শুরু হওয়ার পরে ইনভেস্টিগেশন, এই কেসটি দুজন তদন্তকারী অফিসার ইনভেস্টিগেশন করেন। প্রথমেও ছিলেন সাব ইন্সপেক্টর সাক্ষী গোপাল ঘোষ এবং পরবর্তী দ্বিতীয় আয়োজনী ছিলেন, তিনি ছিলেন তৎকালীন ওসি গোঘাট শ্রী প্রশান্ত কুমার চ্যাটার্জি, তিনি উপস্থিত আছেন এখানে। এবং তিনি এই কেসটি তদন্ত শেষ করার পরে চার্জশিট দাখিল করেন 17/7/2013। চার্জশিট নাম্বার ছিল 284/13 এবং তিনি 30 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। তার মধ্যে তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে যখন বিচার চলছিল সেই সময় 4 জন অভিযুক্ত মারা যায়। বাকি 26 জনের মধ্যে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী কে আগারওয়াল উনি 19 জনকে দোষী সাব্যস্ত করেছেন। গতকালই আপনারা জানেন যে 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তার মধ্যে আজকে সাজা ঘোষণা ছিল, আজকে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং বাকি 18 জন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আমি প্রথমেই বলি আমি পুলিশকে অনেক ধন্যবাদ দেবো, কারণ আমি একের পর এক আমি যে কেসগুলো করছি সে কেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ কেসে আমার ফাঁসির সাজা করাতে আমি সক্ষম হয়েছি এবং আর বাকি যেগুলোতে সবগুলোতে লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে। প্রতিটি মামলায় যে এই সাকসেস আমাকে এনে দিয়েছে তার কিন্তু মূল কারিগর হচ্ছে পুলিশ। পুলিশ তার তদন্তটা ভীষণ নিশ্চিতভাবে করেছে বলেই সাজা দেওয়া সম্ভব হচ্ছে, নাহলে সাজা দেওয়া সম্ভব হতো না। যে জিনিসটা এখানে এই প্রসঙ্গতে বলে রাখি যে এখানে উনি 30 জনকে সাক্ষী করেছিলেন চার্জশিটে, কিন্তু সেখানটায় দেখা গেল তদন্ত যখন চলে তখন কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার নিয়ে সাক্ষী করতে হয়, কিন্তু যখন ট্রায়াল করতে যাই আমরা তখন আমরা যদি কখনো কোনো রিপিটেশন দেখি যে এই সাক্ষী রিপিট করছে তাহলে আমাদের সেটা দেওয়ার দরকার থাকে না এবং যত কম সংখ্যক সাক্ষী দিয়ে মামলাটাকে শেষ করা যায় তত মামলাটা তাড়াতাড়ি শেষ হবে এবং আরও নিশ্চিতভাবে মামলাটা ঠিকভাবে তো করা যাবে। এক্ষেত্রেও অনেক সংখ্যক সাক্ষীকে সরিয়ে দিয়ে কম সংখ্যক সাক্ষী নিয়ে এই মামলাটাকে করা হয়েছে। এই যেটা বললাম যে এখানটায় মূল যখন মামলাটা চলছে, যখন তার মধ্যে কিছু আসামি মারা যাওয়ার পরে শেষ পর্যায়ে 26 জন এই মামলাটা ট্রায়াল ফেস করেছে। তো সেই 26 জনের মধ্যে কালকে সত্যি কথা বলতে কি যে 19 জনের বিরুদ্ধেই অকাট্য প্রমাণ পাওয়া গেছে, আর যে 7 জনকে ছেড়ে দেওয়া হয়েছে মানে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে তাদের কাছে সেরকম কোনো ম্যাটেরিয়াল পাওয়া যায়নি। এখন কালকে উনি হোল্ড করলেন 19 জনকে যে তোমরা দোষী। কি কি সেকশনে? সেকশনটা হচ্ছে 302 আর 149। এই দুটো সেকশন কিন্তু মারাত্মক সেকশন হচ্ছে এই কারণে 149 এই সেকশনটা হচ্ছে যে অনেক লোক যদি বেআইনি জমায়েত হয় একটা কমন অবজেক্ট নিয়ে, সেই অবজেক্টটা কি ভালো অবজেক্ট না খারাপ অবজেক্ট, তাহলে 149। এখানে তারা জড়ো হয়েছিল কি উদ্দেশ্যে? একটা লোককে মেরে ফেলবার উদ্দেশ্যে এবং তাদের সেই কমন অবজেক্টের পরে একজন লোক ফায়ার করে এবং সে নামটি হচ্ছে বড়দেব পাল। সে ফায়ার করেছে এবং তারপরে তার মৃত্যু হয়। তার পরবর্তীকালে ওই
যে মারা গেছে তার যে সহকর্মী ছিল তিনি গিয়ে, অর্থাৎ কাজল, সে খবর দেয় যে মারা গেছে তার স্ত্রীকে, তিনি ছুটে আসেন। তারপরে যে এফআইআর পর্বটা হলো, অ্যাডিশনাল এসপি সাহেব বলেছেন, আমি সেটাকে রিপিট করছি না। আজকে যখন আজকের দিনটা স্থির ছিল, আসামিকে শোনা হবে, তাদের এই রায় সম্বন্ধে তাদের কি বক্তব্য আছে, সরকারি পক্ষকে শোনা হবে তিনি কি রায় চাইছেন, এবং আসামি পক্ষের উকিলবাবুকেও শোনা হবে তার কি রায়ের সম্বন্ধে বক্তব্য। তো প্রথমেই সরকারি উকিলকে, অর্থাৎ আমাকে যখন জিজ্ঞাসা করলেন যে এই রায় সম্বন্ধে আপনার কি মত, আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি যে আমি যদি 19 জনেরই ফাঁসির সাজা চাইতাম তাহলে সেটা হাস্যস্কর হয়ে যেত, কিন্তু আমি দেখেছি একজনেরই ফাঁসির সাজা দরকার, এবং সেই জন্যে তার ফাঁসির জন্যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাকে একটা সওয়াল জবাব করতে হয়েছে, এবং বিভিন্ন কনস্টিটিউশনাল বেঞ্চের জাজমেন্ট আমি সাইট করেছি, এবং আমি দেখিয়েছি যে ফাঁসি হতে গেলে যে রেয়ারেস্ট অফ রেয়ার, তার কিন্তু স্ট্রেট জ্যাকেট কোনো ফর্মুলা নেই। একটা কোর্ট যখন বিচার করে, তিনি সেই কেসটা বিচার করতে করতে ঠিক করবেন যা সার্কামস্টেন্সেস পাচ্ছেন যে সেইটা রেয়ারেস্ট অফ রেয়ার কিনা, এবং আমি কোর্টকে সেটা বোঝাতে সক্ষম হয়েছি যে সোফার বললেন তার ক্ষেত্রে তার সাজা ফাঁসি হওয়ার ক্ষেত্রে এটা রেয়ারেস্ট অফ রেয়ার, এবং মহামান্য আদালত বিচারক তিনি সেটাকে গ্রহণ করেছেন, গ্রহণ করে উনি সেই সাজা দিয়েছেন। আমি এরকম চেয়েছিলাম 1 জনের ফাঁসি এবং বাকি 18 জনের যাবজ্জীবন, সেই সঙ্গে 10,000 প্রত্যেকের জরিমানা ধার্য করা হয়েছে। সেই জরিমানা না দিলে তাহলে তাদের আরো 1 মাসের সাজা উনি সরিয়েছেন। এই হচ্ছে বিরলতম মনে হচ্ছে যে, শুনুন, এটা করতে গেলে দুটো জিনিস লক্ষ্য রাখতে হয়, একটা হচ্ছে অ্যাগ্রাভেটিং সার্কামস্টেন্সেস, একটা হচ্ছে ইনক্রিমিনেটিং সার্কামস্টেন্সেস। অ্যাগ্রাভেটিং সার্কামস্টেন্স হচ্ছে ক্রাইমটার কতটা অ্যাগ্রাভেশন, আর ইনক্রিমিনেটিং সার্কামস্টেন্স হচ্ছে যে কি কি জিনিস থাকলে পারে। ধরুন একটা মেয়েকে একজন রেপ করছে, একজন গিয়ে সেখানে দেখলো, সে দেখে আপত্তি করলো, তখন তার সঙ্গে তার মারপিট হলো, সেই মারপিটে সেই লোকটা মরে গেল, তাহলে সেটা কিন্তু এই ইনক্রিমিনেটিং মেটেরিয়ালসের মধ্যে আসবে যে সে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে মারামারিতে লোকটা মারা গেছে, তাহলে সেটা কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ারের মধ্যে আসবে না। একটা উদাহরণ দিচ্ছি আর কি। কিন্তু এক্ষেত্রে 10টা যে ইনক্রিমিনেটিং মেটেরিয়ালস আছে, যেগুলোর একটা হলে পরেও আসামিকে রেয়ারেস্ট অফ রেয়ার বলা যেত না, সেই 10টা আমি দেখিয়েছি, 10টার মধ্যে একটার মধ্যে ওই আসামি পড়ে না, সেই জন্য সেটাকে রেয়ারেস্ট অফ রেয়ারের মধ্যে আনা হয়েছে।